মুখে মুখে জবাব দিলে মেরে মুখ মারো। এই আমি মুখ বাড়িয়ে দিচ্ছি, মারো লাঠি। কি হলো? মারো। তার বিবিকে নিষেধ কর সুলেমান, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। নসিবন, কি হবে মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে? মালিক? ও কি মালিক? মালিক হলে এমন জানোয়ারের পরা মুখের ভাষা হতো না। ও তো মালিকের পাশ একটা কুত্তা। এ বললে তো লোক বসিয়ার ভদ্রলোকের বাচ্চা। এতদিন তোমাদের লাঠি জুতো আমরা মুখ বুজে হজম করে এসেছি। এবার থেকে এক লাঠি মারতে এলে 10 লাঠি মারবো তোমাদের মুখে। এক বাপের বেটা হও তো দেখাও লাঠি মেরে। নসিবন, চুপ কর, তুই চুপ কর। চুপ করবো? কেন কেন চুপ করবো? আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি ওদের ঈশ্বর আমাদের পয়দা করেননি? ওরা খাবে দুধে ভাতে আর আমাদের এক মুঠো পানি পান্তাও জুটবে না। কেন কেন এমন হবে? ভগবান যার বাক্যে যেমন লিখেছে। ভগবান? খোদা তাআলা? না, খোদা তাআলা এমন বেরহম নন। এসব হচ্ছে মানুষ রূপী একদল শয়তানের ষড়যন্ত্র। তোমরা আমাদের ভোকা মারতে চাইছো, সারা দিন খাটিয়ে মজুরি দিচ্ছ 1 টাকা, আর আমরা তোমাদের হাড়ি কাছে মাথা বাড়িয়ে দেব না। আর জমিদার জুগদার মহাজনদের গোলার আমরা ভরিয়ে দেব না। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস নসিবন, তুই ঠিক বলেছিস। আমরা হলো আমাদের হাড়ি কাঠের বলির পাঠা। ফরিদা, ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওদের ঘরেতে আলোকের মালা, ওদের ঘরেতে আলোকের মালা আমাদের আধিয়ার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। না, আর আমরা নীরবে কাঁদবো না। কেন কাঁদবি হতভাগারা, কেন কাঁদবি? এই মাটি তোদের জমিদার জুতোদার মহাজনদের নয়, কাকুতি মুনিতি নয়, পায়ে ধরে কান্না নয়। এবার ধরতে হবে বিদ্রোহের হাতিয়ার, বুঝে নিতে হবে নিজেদের অধিকার। শ্যামল মাটিতে সোনার ফসল, মোরামরি ভোকা পেটে। শ্যামল মাটিতে সোনার ফসল, মোরামরি ভোকা পেটে। শুকনো রুটি জোটে না কোহায়, সারাদিন মরি খেটে। দেহের রক্ত ঘাম হয়ে যায়, দেহের রক্ত ঘাম হয়ে যায়, নেই কোনো প্রতিকার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ওরা কারিয়ে নিয়েছে মানবিক অধিকার। ঠিক বলেছ তুমি মুরারিদা, ঠিক বলেছ। এবার আমরা জ্বালাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহী করবে ছোট লোক, কিন্তু তার হরিনাম কি হতে পারে ভেবে দেখছিস? লক্ষ্যপতি হিমাংশুতির হাতে আছে তলার পুলিশ, আইন আদালত সব আমাদের পক্ষে। ওদের উপর আপনি অযথায় রাগ করেছেন হুজুর। বেটারা নির্বোধ গাদা, তা না হলে বিদ্রোহের কথা বলে। দাদা বুঝিয়ে দিচ্ছি, বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকেই কিনে নিয়েছিলেন। অভাবের দায় পরে আমরা বিক্রি করে দিয়েছিলাম। তারপর দয়া করে আমাদের চাষ করতে দিয়েছিলেন। এখন যদি সেই দয়ার হাত গুটিয়ে নেন, তাই বলে তোরা মাথা গরম করবি? ঠিকই বলেছ মুরালি, আমরা চিরদিন তোমাদেরকে দেখে এসেছি, তোমাদের বিপদ আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আবার শাসনও করেছি। আগে হ্যাঁ, কুকুরকে বাবুরা যেমন
সেরকম দয়া আপনারা চিরদিন করে এসেছেন। আপনারা গালে চড় মেরেছেন, আমরা দাঁত বার করে আরেকটা গাল বাড়িয়ে দিয়েছি। জুতো মেরেছেন, আমরা দাঁত বার করে এসেছি। এরা এরা হালে পিলে জন্মেছে, এসব খবর তো ওরা জানে না। তাই কথায় কথায় মাথা গরম করে বাবুদের কথায়। জানতে চাই না তুমি ওটার পা চাটো, খুশামত করো, কিন্তু আমরা হাতিয়ার ধরবো। চিংড়ি পোটার মাটি থেকে বেঈমানদের আমরা উচ্ছেদ করব। তাতে যদি দু চারটা লাশ পড়ে যায়, তাতেও আমরা পিছ পাও হব না। কথাটা জানিয়ে দিও তোমাদের মালিক। আরে কিন্তু মাথায় উঠে যাচ্ছিস, আরে কিন্তু আগুন নিয়ে খেলা করে যাচ্ছিস। কাপুরুষরা নাকি বারবার মরে, আর মানুষ মরে একবার। পোকা মরবার চেয়ে আগুনে পুড়ে আমরা মরতে চাই। তবু মা মাটির দখল আমরা কিছুতেই ছাড়বো না। কথাটা জানিয়ে দিও তোমাদের মালিক ওই হিমাংশু চৌধুরীকে। সুলেমান আর বিবি, বিবি ঠিকই বলেছে হুজুর, কাপুরুষরা বারবার মরে, লেখেন বীরের মতো একবার উপোস করে মরবার চেয়ে তোমাদের পুলিশের গুলিতে না হয় মরবো, তবু ন্যায্য অধিকার আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি সাক্ষী রইলে মুরালি, আমি এর সুদ তুলব। আপনি এক কাজ করুন হুজুর, এই আগুনে জল ঢেলে দিন। এইভাবে এই ছোট লোকগুলোকে কুসমুত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার হল, আমি হচ্ছি ভদ্র সন্তান। একটা কাজ করুন হুজুর, মেয়েটার যৌবন কিনে নিন। মুরালি, দেখতে শুনতে মন্দ নয় মেয়েটা, শাড়ি টাড়ি দিয়ে ওর মনটাকে ভিজিয়ে নিন। একলা আছেন, তবু একটা সঙ্গী হলে সময়টা আপনার কাটবে ভালো। আর দরকার বুঝলে জমিটাও না হয় ছেড়ে দিবেন। তুমি একটু লাইন করে দিতে পারো মুরালি? আমি না হুজুর, শালা সুলেমান বড্ড বেকাপ্পা, আর ওসব কাজে দালাল লাগানো ঠিক নয়। আপনার নিজেই বরং একবার চেষ্টা করে দেখুন। আমি বলছি মেয়েটা বজে যাবি। প্রস্তাবটা মুরালি বন্ধ দেয়নি। কাচারি বাড়িতে একা একা শুধু সত্যি খারাপ লাগে, কিন্তু বসবে কি নসিবের বেদাল হয়েছে বড়। ও যে যাবে বুঝয়, পেটে ভাত নেই, পরনে নেই ভালো একটা কাপড়, সুলেমানটা জন্তুর মতন। আসছি আমি অনেক হেমচা, তাই করে দেখা যাকটা জিনিসটা মোটামুটি মন্দ নয়। বসো এখানটা। আর ঘুরবেন না? না, তোমার কাছে কয়েকটা আমার কথা বলার আছে। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? বাহ, মাসির বিয়েতে 7 দিন থেকে গেলাম, আবার থাকতে বলছো? দাদু বলেছিলেন বউ ভাতের পর দিনে আমি চলে আসতে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশ চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে জিনিসপত্র গোছাতে হবে। কতদিন থাকবেন বিদেশে? এই বছর 3। এতদিন আমি তুমি মানে আমি বলছিলাম এতদিন আপনার দাদু একা একা থাকবেন, ভাবনা হবে না তার? দাদু ভাববে, আর কেউ ভাববে না সোনা। বাহ, আমি কি করে জানবো আর কেউ ভাববে কিনা? আচ্ছা সোনা, আমার তোমার কাছে আমার কিছু পাওনা আছে, তাই না? আমার কাছে কি পাবেন আপনি? বাহ, এর মধ্যে ভুলে গেলে ভিজিট দিতে চেয়েছিলে, আমি নেইনি।
ও তাই বলুন, আমি কি টাকা সঙ্গে এনেছি? বাড়ি চলুন দিয়ে দেব। আমার পাওনাটা 1 কোটি চাই। কি আশ্চর্য, এখন কি করে দেব আমি? ইচ্ছে করলে দিতে পারো সোনা। ইয়ে রমেনদা, ভয় নেই সোনা, আমার দাবি খুবই সামান্য। এই নির্জন নদীর তীরে নৌকা ঢেয়ে পড়েছে পশ্চিম দিগন্তে, বাধা টানে নৌকা বেয়ে চলেছে মাঝির দল। বলাকারা জাগ বেঁধে ফিরে যাচ্ছে আপন আপন কুলায়। এই শান্ত প্রকৃতি সুন্দর পরিবেশে আমি তোমার সুন্দর কণ্ঠে আমাকে একটি গান শুনিয়ে দাও স্বর্ণলতা। হাত ছাড়ো, গাইছি। আমার ভালোবাসা চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলেও তুমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চলেছি জানা পথে আশা বুকে নিয়ে, আবার হবে গো দেখা। সৎ সেই পরম দিনে তুমি আর আমি, সেই পরম দিনে তুমি আর আমি প্রেমের দুলনায় দুলিব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। জনমের পরে যদিও থাকো তুমি শত লোকের ভিড়ে, যদিও থাকো তুমি দেখেই চিনে লইব। ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও তুমি, চোখের আড়ালে চলে গেলেও তুমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল।
তোমার প্রতি রইল। শোনা, এই অনির্বাচনী আনন্দে তুমি আমার মনটাকে ভরিয়ে দিলে। একটা কথা বলবার জন্য নির্জন নদীর ঘাটে আমি তোমাকে ডেকে নিচ্ছি। বলুন। আমি তোমাকে অনেক ভালোবাসি স্বর্ণা। আমি 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 তোমাকে বিয়ে করতে চাই। না 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 না। কেন? আমি কি তোমার উপযুক্ত নই? সে কথা নয় রমেনদা, সে কথা নয়। তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান রয়েছে অনেক বেশি। আমার গরিব বাবার কোনোদিন সাধ্য হবে না সেই ব্যবধানে মুছে ফেলার। তাই অবাস্তব স্বপ্ন দেখি না আমি দেখি না রমেনদা। যা হবে না, যা হবার নয়, তা আশা করে কি লাভ? আমি তো জানি আমি কি হালে আর পেছনে ছুটে। তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না। কি করে বিশ্বাস করবো বলো? তুমি লক্ষপতি ধনির আদরের দুলাল, আর আমার বাবা দিন ভিখারি। তুমি ডাক্তার, আর আমার কোনো যোগ্যতাই নেই। আকাশের সঙ্গে মাটির কিশলয়ের মিলন কোনো দিন হবে না। আর সাগর কোনোদিন খানা ডুবার সঙ্গে সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসবে না। আমি তো জানি আমি কি। তুমি বিশ্বাস করো শোনা, প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম মনে হয়েছিল তুমি আমার বহুদিনের চেনা। মনে হয়েছিল যুগ যুগ ধরে একসঙ্গে চলেছি, পর্বতে গুহায় গভীর অরণ্যে একসঙ্গে রাত কাটিয়েছি। শত চেষ্টা করে আমি তোমাকে ভুলতে পারছি না শোনা। তোমাকে না পেলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি যদি রাজি না হয় তাহলে জীবনে আমি কোনোদিন বিয়ে করব না। এইভাবে কাটিয়ে দেব সারাটা জীবন। ক্ষণিকের চোখের নেশায় আজ আমাকে তোমার ভালো লেগেছে। মোহ কেটে গেলে, ভালোবাসার কাজল মুছে ফেলে হয়তো চিরদিনের মতো তুমি আমাকে ভুলে যাবে। তাহলে দুদিনের স্বপ্ন দেখে কি লাভ রমেনদা? তুমি আমাকে বিশ্বাস করো শোনা, আমার ক্ষণিকের মহানয় এই অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। সূর্য সাক্ষী? সূর্যই আমাদের আদি দেবতা, তাই সূর্যকে সাক্ষী রাখলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিনী। আমার ভয় করছে রমেনদা। ভয়? কিসের ভয়? তোমার দাদু হয়তো আমাকে নাচবো বলে কোনোদিন স্বীকার করবে না, হয়তো বাড়িতে ঢুকতেই দেবে না। সেটাও আমি ভাবছি শোনা। এখন যদি কথাটা জানাজানি হয়ে পড়ে তাহলে দাদু হয়তো আমাকে বিদেশ পাঠানো বন্ধ করে দেবে। বিদেশ যাওয়াটা আমার জীবনের স্বপ্ন, তাই আপাতত এই ঘটনার কথা আমি গোপন রাখতে চাই। বিদেশে গিয়ে যদি তুমি আমার কথা ভুলে যাও? আমি অমানুষ নই। ভালোবেসে যাকে আমি গ্রহণ করেছি আমি তার কথা ভুলে যাব? তবে একটা মিনতি, আজকের রাতটা তুমি আমাকে ভিক্ষে দোষো না। কিন্তু 3টি বছর বিদেশে থাকতে হবে, তোমার স্মৃতি নিয়ে থাকতে হবে। তবে এই ঘটনার কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার মাকেও নয়। জানাজানি হয়ে গেলে দাদু হয়তো বিদেশে টাকা পাঠানো বন্ধ করে দেবে। বিদেশে গিয়ে যদি আমি বিপদে পড়ি, যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মান সম্মান, নারী, ধর্ম আমি সবই তোমার হাতে তুলে দিলাম। ইচ্ছে হয় তুমি আমাকে মনে রেখো, না হয় ছুঁড়ে ফেলে দিও। আমি না হয় সারা জীবন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে হাহাকার করে কাঁদবো। কেদন লক্ষ্মীটি, কাল আমি যাচ্ছি তোমাদের ওখান থেকে। যাবার আগে তোমার হাসি মুখ দেখে যেতে চাই স্বর্ণা। আমি তোমার হাসি মুখ দেখে যেতে চাই। হাসো হাসো স্বর্ণা, হাসো। হাসি যে আসছে না রমেনদা। এই 3টি বছর আমি কেমন করে থাকবো তুমি হয়তো জানো না। তুমি আমার সারা অন্তর জুড়ে বসে আছো। তোমার কথা, তোমার হাসি, তোমার ভালোবাসা আমার জীবনে কি। স্বর্ণা, কেতনা লক্ষ্মীটি, সূর্য সাক্ষী রেখে তোমাকে আমি গ্রহণ করেছি। বিদেশ থেকে 3 বছর ফিরে এসে হবে আমাদের লৌকিক বিবাহ, কিন্তু আজকের রাতটা তোমার আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।
তুমি আমার, আমি তোমার। সাগরের মতোই গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই থাকবো। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি তোমারই হব, তোমারই আছি তোমারই থাকবো। সাগরের মতোই গভীর, আপনার চেয়ে তুমি আরো যে আপন, সে কথা কি জেনে গেছি কপালের টিপ করে রেখো চিরকাল। আর প্রেমের ঠোকরায় আপনার চেয়ে তুমি আরো যে আপন, সে কথা কি জেনে গেছি কপালের টিপ করে রেখো চিরকাল। তোমার প্রেমে ঠোকরায় সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার আছি তোমার ছিলাম, তোমার আছি তোমার থাকবো। এ বুকে করে রাখিব তোমায়, কভু যেন হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। করে রাখিব তোমায়, প্রভু যেন হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাস দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার
চলো। আমি বিদেশ খেলে ভুলে যাবে না তো? না না, এ কখনো হতে পারে না। আসো। রমেনের চিঠি আসেনি বলছিস? না কর্তাবাবু, দাদা বাবুর কোনো চিঠি নেই। এই তো 5-7 দিন আগে চিঠি এলো, আবার এত তাড়াতাড়ি চিঠি পাবে? 5-7 দিন নয় রে শালা, 15 দিন আগে চিঠি দিয়েছিল। টাকার জন্য চিঠি দেয় আমাকে। ওই হলো আর কি। তোমাকে বললাম যাবার আগে গলায় একটা বউ ঝুলিয়ে দাও, বাড়ির জন্য টান থাকবে। তুমি তা করলে না। তা যদি করতে, বাড়িতে একটা বউ থাকলে বউয়ের টানে হলেও চিঠি আসতো। সে চেষ্টা কি আমি কম করেছি? শালার কথাবার্তা পাকা দিন, করস্তির। শালাকে বললাম টুপটা মাথায় দিয়ে চলে যায়। 7 দিন দেরি হলে মহাভারত শুদ্ধ হবে না। শুনলে শালা আমার কথা গু ধরে বলল, এখন আমি বিয়ে করব না। আরে আরে তুই বিয়ে না করলে আমার যে হয়ে যাবে। আমি জীবিত থাকতে ও হয়তো আর বউ বিয়ে করবি না। কর্তাবাবু তুই বল দয়াল, এই নিঃসঙ্গ বিরাট বাড়িটায় আমি একা একা প্রেতের মতো ঘুরে বেড়াই। অসুস্থ হয়ে পড়লে একটু আহা বলবার পর্যন্ত লোক নেই। আমার কি ইচ্ছে হয় না রে? হ্যাঁ কর্তাবাবু। দিনান্তে কেউ এসে বলুক, কেমন কেমন আছো দাদু, তুমি কেমন আছো? আমার সবই ভাগ্য, বুঝলে দয়াল? আমার সব ভাগ্যের দোষ। নইলে একটা মাসের মধ্যে মেয়ের জামাই স্ত্রী গেল, যাবে কেন? কেন কর্তাবাবু? আমি তো তোমাকে রোজে জিজ্ঞাসা করি আজ কেমন আছো কর্তাবাবু। তুই? হ্যাঁ। ওরে শালা, তুই কি মেয়ে ছেলে? তুই জিজ্ঞাসা করলেই আমার সমস্ত দুঃখ গুছে যাবে? শালা নির্বুধ বলে কিনা আমি আছি। দূর দূর হ আমার সামনে থেকে। তুমি এক কাজ করো কর্তাবাবু, কি? নাতির জন্য পাত্রী দেখছিলে না? হ্যাঁ দেখেছিলাম, ব্যারিস্টার পি রায়ের মেয়েকে। সেই পাত্রীটিকে কর্তাবাবু, সেই পাত্রীটিকে তুমি নিজে বিয়ে করে ফেলো। হাত বুলিয়ে দেবে, পাখার হাওয়া করবে, দাদু দাদু করে রসের কথা বলবে। সুখ সুখ একেবারে তেলের মতো গড়িয়ে পড়বে। আর কি বলবে জানো? বলবে আমায় যদি ভালোবাসো, এই না জীবন করব দান, বুকের উপর মাথা রাইখা শোনাইবে প্রেমের গান, শোনাইবে প্রেমের গান। আমায় যদি ভালোবাসো, এই না জীবন করব দান, বুকের উপর মাথা রাইখা শোনাইবে প্রেমের গান, শোনাইবে প্রেমের গান। শালা একটা অপদার্থ। তাড়াবো বেটাকে, আমি নির্ঘাত তাড়াবো। শালা বড্ড ইয়ার কি বাস হয়ে উঠেছে। বড় চাকর, তাই আমি কিছু বলিনি। যেদিন টাইট দেব সেদিন বুঝবে বেটা কত ধানে কত চাল। শালা বলে কিনা আপনি বিয়ে করুন। জামাই বাবু, দিয়ে এসেছি বেটাকে সাহায্য করে। আর কোনদিন মাথা তুলতে সাহস পাবে না। সাহেস্তা করে এসেছ? হ্যাঁ, পালের গুতড়ের মাথা দুভাগ করে দিয়েছি, ঘরে আগুন দিয়ে পুড়ে দিয়েছি। জমি ছাড়বে না, ওর বাবা ছাড়বে।
থানায় গিয়ে উল্টে ওদের নামে ডায়েরি করে দিয়ে এসেছি। কাচারি চড়াও হয়ে আমাকে মারতে এসেছিল, আত্মরক্ষার জন্য আমি লাঠি চালিয়েছি। কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না সৌমেন? একে না, একটিও বাড়াবাড়ি হয়নি। কুকুরকে জব্দ করতে হলে মুগুর চাই, মুখের কথা ওদেরকে বশ করতে হবে না। আমি 6 মাস টাইম দিয়েছি, কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছি, তাতে যখন হল হলো না, বাধ্য হয়ে চরম ব্যবস্থা আমাকে নিতেই হলো। ছোট লোকদের সাথে জুতুর মাধ্যমে কথা বলতে হয়। এবার পুরো ফসল আমাদের গোলায় উঠবে। সৌমেন, জামাই বাবু, আমি এখন বিশ্রাম করব। আপনার কোনো চিন্তা নেই। চিংড়ি বুতার মাটিতে বিদ্রোহের বীজ আমি নির্মূল করে দিচ্ছি। তবে আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে। গরিবের গড় জ্বালিয়ে দিয়ে এসেছে সৌমেন। গড় বলতে একটা ঝুপড়ি, দিনের বেলাতে যেখানে আলু পৌঁছায়নি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই ঝুপড়িটাই যাদের আস্তানা। ওদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, মাথা গুজবার নাই একটা আস্তানা। বিচার চাই মালিক। আপনার পোষা কুত্তা আমার বাড়ি ঘর দর জ্বালিয়ে দিয়ে এসেছে, আমার মরদের মাথা ফাটিয়ে দিয়ে এসেছে, আমার খোরাকির ধান সব পুড়িয়ে দিয়ে এসেছে। তুমি আমার বেবি হুজুর। গায়ে রক্ত জল করে চাষ করব আমরা, আর আপনি শহরে থেকে লাক্সারি করবেন, কুকুর লেলিয়ে দেবেন আমাদের পিছনে। গরিব বলে আপনাদের অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করব। কেন এমন হবে? আপনাদের খোদা কি আমাদের পয়দা করেননি? দেখো, নবাবি করছেন জমিদার হিমাংশু চৌধুরী, কিন্তু নবাব বাদশার দিল আপনার নেই। আপনার যদি ভাতের অভাব হয়ে থাকে তাহলে আমাদের চিংড়ি পোতায় আসুন। আমরা হিন্দু মুসলমান চাষিরা আপনার ভিক্ষের ঝুলি ভরিয়ে দেব। তুই কাকে কি বলছিস? বলছি এই নবাব বাহাদুরকে, যারা চিরদিন আমাদের কাছ থেকে দুহাত ভরে নিয়েছে, বিনিময়ে দেয়নি কিছু, এখনো দিচ্ছে। জমিদার তোমাদেরকে কিছু দেয়নি? দিয়েছেন জমিদার বাবু, দিয়েছেন সীমাহীন লাঞ্ছনা, ভুকা পেটে লাথি মেরেছেন, অভাবের সুযোগে আমাদের ধর্ম কেড়ে নিয়েছেন, খাজনা দিতে পারিনি বলে গরু সব প্রয়োগ করেছেন, শীতের রাতে পানিতে দাঁড় করিয়ে রেখেছেন, ঘরে আগুন ধরিয়ে দিয়ে শয়তানের হাসি হেসেছে। নসিবান, আপনাদের পূর্বপুরুষদের কাহিনী বললে বিরাট পুঁতি হয়ে যাবে। জমিদারি গেছে, যায়নি আপনাদের শয়তান সুলভ মনোবৃত্তি। আজও আপনারা আমাদের পিছনে কুকুর লেলিয়ে দিচ্ছেন, কিন্তু এভাবে বেশি দিন চলবে না জমিদার হিমাংশু চৌধুরী। নসিবান, জামানা বদলে যাচ্ছে বাবু, চাষি মজুরের বুকে এখন আগুন জ্বলছে। আপনার পোষা কুত্তাটা যদি পালিয়ে না আসতো তাহলে ওই চিংড়ি পোতার মাটিতে ওকে জ্যান্ত কবর দিতাম। আমি বুঝতে পারছি না কেন সৌমেন তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিল। সৌমেনকে তো আমি সেরকম হুকুম দেইনি। বলতে আমার ঘৃণা হচ্ছে হুজুর। সৌমেন বাবু অনেকদিন ধরে চেষ্টা করছে নসিবনকে হাত করবার। ছি 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 ছি, এও কি কখনো সম্ভব? আল্লাহর কসম হুজুর, আমরা প্রথমে বুঝতে পারিনি নসিবনের কাপড় ছিল না। সৌমেন বাবু দোকানে শাড়ি কিনে দিলেন, নসিবন কিছুতেই নেবে না। বাবু বললেন, চেরা টানা পড়ছিস, পরে না হয় আমাকে দাম দিয়ে দিস। চেরা টানা পড়ছিস তাই তোকে দিলাম। তারপর বাবু প্রতিদিন সন্ধ্যা বেলায় যেতেন, অনেক রাত পর্যন্ত গল্প করতেন। কি বলবো হুজুর,
আমাদের রান্নাঘরে বসে ঘন্টার পর ঘন্টা নজিবনের সঙ্গে কথা বলতেন। একদিন আমি বাড়ি নেই, কথা বলতে বলতে উনি নজিবনকে দু হাতে চাপড়ে ধরেন। নজিবন লাথি মারলে তুমি যাও, এর বিচার আমি নিশ্চয় করব। ভাবতেও আমার ঘৃণা হয়, জানোয়ারটা আমারই আত্মীয়। উফ উফ, চিংড়ি কোথায় ওকে পাঠিয়ে আমি যে মহাভুল করেছি। নজিবনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হুজুর। আমার মাথার খুন দেখে ওর মাথা ঠিক ছিল না। আমি কালই অন্য লোক পাঠাচ্ছি, তোমার ঘর তৈরি করে দিয়ে আসবে, আমার গোলা থেকে তোমাকে ধান দিয়ে আসবে। যারা আমার জমি চাষ করছে তারাই জমি চাষ করবে, এই নির্দেশ আমি কালই পাঠিয়ে দেব। খোদা আপনার মঙ্গল করুক মালিক, মেহেরবান আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। আমরা গরিব হতে পারি হুজুর, কিন্তু বেঈমান নই। আপনার ন্যায্য পাওনা আমরা নিশ্চয় দেব। সালাম হুজুর, সালাম হুজুর, সালাম হুজুর। দয়াল, দয়াল আছি। বাবু কেন ডেকেছো তাই বলো। আমার চাবুকটা দিয়ে যা। আর শোন, সৌমেনকে বলবি এখনই আমি তাকে একবার ডেকেছি। যাচ্ছি, মেয়েটার কথা শুনলাম। সৌমেন বাবু তোমার উজ্জ্বল মুখটায় কালি ছিটিয়ে দিয়ে এসেছে। তোমার নাতের জন্য আজ পর্যন্ত কোনো অভিযোগ শুনতে হয়নি, আর ওই শালার জন্য অনেক কথা তোমাকে শুনতে হয়েছে। ওই মেয়েটা লজ্জায় আমাকে কিছু বলেনি, বলে গেল দয়ালের কাছে। নসিবন ঠিকই বলছে, হারামজাদা একটা কুকুর। বাড়িতে স্ত্রী আছে, অথচ একটা চাষির মেয়ের পেছনে। সত্যি সত্যি আমার ভাবতে ঘৃণা হচ্ছে। এই ব্যাপার জামাই বাবু, পুরস্কার না হয় পরে দিতেন, আমি তো আর পালিয়ে যাইনি। বলুন বলুন, কি বলবেন? শুয়েছিলাম, শরীরটা বিশেষ ভালো নেই, যা দখল গিয়েছে কাল। আচ্ছা সৌমেন, আমাদের টেংরি কোথায় ভালো মেয়ে ছেলে আছে? মানে বেশ ধরনের মার্কেট মেয়ে। মেয়ে? হ্যাঁ 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 মেয়ে না, মানে এই ধরো আমার একটু সেবা টেবা করবে, একটু পাকার বাতাস করবে। আমি বলতে চাইছি, নিঃসঙ্গতা দূর করবার জন্য কাউকে পাওয়া যাবে? মানে তোমার দিদি মারা যাবার পর আমার নিজেকে বেশ নিঃসঙ্গ মনে হচ্ছে। মানে আমি বলতে চাইছি, একা একা মনটা বড় উদাস লাগছে। বুঝতে পেরেছি, আপনাকে আর বিশদ ব্যাখ্যা দিতে হবে না। মেয়ে একটা আছে, আছে, তাতে বড্ড সেনা, একটু কেলিয়ে তুলতে হবে। কিরকম? কেন্দ্র সদর। আপনাকে বিশেষ কিছু করতে হবে না, কাজ অনেকটা সহজ করে দিয়েছি। আপনি একটু সহানুভূতি জানিয়ে স্বামী স্ত্রী দুটোটাকে নিয়ে এসুন, তারপর সুযোগ বুঝে ওই স্বামীটাকে লাথি মেরে বাইর করে দিলে হবে। তুমি কি মেয়েটাকে লাইন করবার চেষ্টা করেছিলে সৌমেন? তার পিছনে ঘুরতি, রাতে এসে গিয়েছিল, একটুখানি ভুলের জন্য মালটা হাত ছাড়া হয়ে গেল। বিধর্মী হলেও জিনিসটা কিন্তু বেশ বেশ সুখ পাওয়ার মতন জিনিস, অথচ এর স্বামীটা একটু জন্তুর মতো। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, অথচ শালা মেয়েটাকে মরে গেলাম, মরে গেলাম।
গেলাম, মরে গেলাম, মরে গেলাম। জানোয়ার, জানোয়ার, তুই আমার নিষ্কলঙ্ক মুখে কলঙ্ক মেখে দিয়ে এসেছিস। এক দরিদ্র চাষির ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে এসেছিস। আবার যদি সাবেক দিন থাকতো তাহলে তোমার মতো কুকুরকে আমি গুলি করে মারতাম। চিংড়ি পুতায় গিয়ে তুমি নিচে দাঁড়িয়ে থেকে গোলমাল টেকের ঘর তৈরি করে দিয়ে আসবে। তুমি মানুষ নামদারি একটা দুপে জানোয়ার। দেখলে দয়াল, যার জন্য করে চুরি সেই বলে চোর। জামাই বাবুর জন্য মেয়েটাকে আমি লাঞ্চ করতে চেয়েছিলাম, অথচ আমাকে চাবুক মারলেন। ধর্ম নাই পৃথিবীতে, ধর্ম বলতে কিছু নেই। আবার আদেশ দিয়ে গেলেন বেটার ঘর তৈরি করে দিতে। তাই নাকি? ওকে মানে হয়, ওকে মানে হয়, কোনো মানে হয়। চোর ধরা পড়ে এখন সাপাই গাইছে। বাবু যে সত্যি সত্যি ওকে মারবে আমি ভাবতেই পারিনি। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। আমি হলে ভেঙে দিতাম। নিরঞ্জনের চাকরি এবং বিয়ে দুটোতেই আমার দান আছে। তাই বুঝি? বিশ্বাস হচ্ছে না? তোমার তো তাহলে অনেক গুণ আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিরঞ্জনকে তুমি জিজ্ঞাসা করে দেখবে আমার কথা সত্যি কিনা। নিরঞ্জনের দাদা বৌদি, বুঝলে, নিরঞ্জনের দাদা বৌদি দুজনে দাঁড়িয়েছিল যাতে বিয়েটা না হয়। তোমার চাল চলন কথাবার্তা ওদের নাকি ভালোই লাগেনি। ও এই কথা তো তোমার বন্ধু কখনো আমাকে বলেনি। বলবে না, বলবে না, বলবে না, কারণ পাচ্ছে যদি তুমি আবার ওদের উপর রুষ্ট হও সেজন্য। আমার চাল চলনের জন্য ওদের অপছন্দ হয়েছিল। ওরা অবশ্য সেটাই বলছে, আসল কথা সেটা নয়। কি কারণ স্বপন? শুনলে তুমি ব্যথা পাবি তো? না না, আমি ব্যথা পাবো না স্বপন। মানে ওই যে সোনার মা, ওর সঙ্গে স্বপনের একটা গভীর সম্পর্ক ছিল। স্বপন, এ তুমি কি বলছো স্বপন? এ তুমি কি বলছো? আমি তোমাকে ছুঁয়ে কথা বলছি। আরে স্বামীটা তো অকর্মণ্য, তাই ওই বুড়িটা চেয়েছিল নিরঞ্জনকে ধরেই বাকিটা জীবন কাটিয়ে দিতে। নিরুটা, বুঝলে, নিরুটা এমন বোকা যে ওই বুড়িটার প্রেমেই মজেছে। কত বুঝিয়ে সুঝিয়ে পড়েই না এই বিয়েতে রাজি করিয়েছি। শয়তানি! এই শোনো শোনো, এসব কথা যেন আবার নিরঞ্জন না জানে, তাহলে আমার উপর না ও অসন্তুষ্ট হবে। আরেকটা কারণ আছে, ওদের মেয়েটা, ওই যে মেয়েটা, ওটাকেও আমার পেছনে লেলিয়ে দিয়েছো। কত কষ্টে না আমি রেহাই পেয়েছি। তুমি তো এখনো এই বাড়িতে আসছো। হ্যাঁ আসছি। কার জন্য আসছি বলো তো? কার জন্য আসছো? যদি বলি তোমার জন্য। একেবারে মিথ্যা কথা। তুমি একটা এক নাম্বার মিথ্যাবাদী। পকেটে অন্য মেয়ের ছবি নিয়ে ঘুরছো আর বলছো তুমি এই বাড়িতে আমার জন্য আসছো। না না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। দেখি পকেট দেখি, আমি তোমাকে ছাড়বো না। না দেখে কিছুতেই ছাড়বো না। দেখি তোমার পকেট দেখি। এটা কি চাঁদমণি? দাও না, ছবিটা দাও। অসভ্য মেয়ে, এতটুকু শিষ্টতাশালী নেতাবোধ নেই, হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। কাদের কাছে তুমি শিষ্টতা আশা করছো? আরে বাপ তো ছিল একটা কারখানার মিস্ত্রি, আর কাকার দৌলতে একটু ভদ্র পরিবেশে এসেছে। ওদেরকে তো আমি আজ থেকে চিনি না, 10 বছর আগে থেকে চিনি। তোমাকেও চিনতে আমার বাকি নেই। চিনবে?
চিনবে বই কি, নিশ্চয়ই চিনবে। রাতের অন্ধকারে পায়ে বসে প্রেম ভিক্ষা করছিলে যে। আপনি তো অমানুষ। Yes! অমানুষ, অমানুষ, অমানুষ। তোমার ডাকে যদি আমি সাড়া দিতে পারতাম তাহলে নিশ্চয়ই অমানুষ হতাম না। যাকে যাক, ও নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। নিরঞ্জন আসোকে তাকে বলে দেখি সে কি বিচার করে। সমস্যা স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যার নিজের স্বভাব ভালো নয়, কি করে সে বাইরের ভদ্রলোককে অসম্মান করে? তোর কি হয়েছে ভেবেছিস আমি কিছুই জানি না? মাতৃত্বের সমস্ত লক্ষণ তোর চোখে মুখে ফুটে উঠেছে। তোর মা অন্ধতায় দেখতে পাচ্ছে না। তোর মায়ের অনেক কীর্তির কথা আমি শুনেছি। যেমন মা সেই রকম মেয়ে হবে। আম গাছে কখনো আম ফলবে না। আজ 7 মাস তুমি চলে গেছো, একটা চিঠি দিয়েও তুমি আমার খোঁজ নিলে না। তুমি অবশ্য বলে গেছো চিঠি দিলে লোক জানাজানি হবে, কিন্তু তুমি তো জানো না সেই রাতের ঘটনায় আমি যে মা হতে চলেছি। বারবার তুমি নিষেধ করে গেছো আমি যেন নাম প্রকাশ না করি। কি করব আমি? আমার যে কোনো উপায় নেই, আমার যে কোনো উপায় বড় বউ, তোমার কাপড় যে ছিঁড়ে গেছে, নীলুকে বলতে পারো না একখানা ভালো কাপড় এনে দিতে? তোমার তো ভালো কোনো কাপড় নেই। আমার কথা ছেড়ে দাও, আমি আমার একটা মানুষ, এইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। তবে কথা কি জানো মীরা, সুখ শান্তি চাইলেই পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকা দরকার। তুমি কাঁদছো? কাঁদবো কেন? কাঁদবো আমি কোন দুঃখে? বিচার ভাই আমার দুবেলা মাতে বাসে খাওয়াচ্ছে, অভাব কাকে বলে বুঝতে দিচ্ছে না, আমাকে দিয়ে বাজার করাচ্ছে, মাথায় করে কয়লা বয়ে যাচ্ছে, আর তুমি তো পাকাপাকি রাঁধুনির কাজটা পেয়ে গেছো। মেয়েটার কি হয়েছে বুঝি না, কাল 2 বার বমি করেছে, খাওয়াই কোনো রুচি নেই। হয়তো হজমের গোলমাল হয়েছে। নীলু তো এখন আর ওর বিয়ের নামই করছে না। মানুষ এমন স্বার্থপর হতে পারে, এ আমার জানা ছিল না বলবো। অথচ ওই ভাইকে মানুষ করার জন্য আমি কত কষ্টই না করেছি। টাকাগুলো যদি অভাবে না খুয়াতে একটা ছেলে দেখেই নিজেরাই না হয় চেষ্টা করে বিয়ে দিয়ে দিতাম। আবার আমার অবস্থাটা কিরকম হয়েছে জানো বড় বউ? চোরের মায়ের মতো ছেলে পুলিশের গুলিতে মারা গেছে। চোরের মা না পারছে কারো কাছে বলতে, না পারছে কাঁদতে। আমি তো জানি টাকাটা। মহারানীর প্রেম আলাপ শেষ হয়েছে, রাত 10টা বাজতে যাচ্ছে, খেতে টেতে দেবে কিছু? সোনাকে বলো না ভাই। সোনা
তার মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই আপনারা কিছুই জানেন না, নাকি জেনে শুনে না জানার ভান করছে? চোখে ঠুলি দিয়ে থাকলে না দেখাটাই স্বাভাবিক। কি আবল তাবল বকছো পাগলের মতো? পাগলের মতো বলছি আমি? তোমরা বেশ ভালো অভিনয় করতে জানো। মা বেটি দুজনেই তো সমান অভিনেত্রী। মেয়ে 7-8 মাসের পথই আর মা হয়ে সে খবর তুমি জানো না? এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে দেখো কোন বাগান থেকে এই কান্নাটা বাঁধিয়ে এনেছে। ছোট মা, ভগবান, তুমি আমাকে অন্ধ করে দাও, বধির করে দাও। কোন পাপে আমার এই শাস্তি? কেন তো আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন কেন আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলেন ঠাকুর? কি আশ্চর্য! আগে সত্য মিথ্যা যাচাই না করে যাচাই করতে হবে না, সন্দেহ আমার হয়েছিল, জিজ্ঞাসা করতে এড়িয়ে গেল। এইসব কথা শুনবার আগে আমি যদি মরতে পারতাম, এই কলঙ্কের হাত থেকে আমি রেহাই পেতাম। নির্বংশ করো ঠাকুর, তুমি আমাকে নির্বংশ করে দাও। ওই হতভাগিনী যেন আজ রাতেই মরে যায়। বড় বউ, আবার আমার বিশ্বাস হচ্ছে না, সোনা আমার মুখ ফুরিয়ে দিতে পারে না। ওই ছোট বৌমার গায়ের চাওয়া আমি বুঝি, আমার সোনা মরবে তবু নরকের ডুব দেবে না, এই নরকের পাকে ডুব দেবে না। নিরু আসো, আসো কাজী নিরু, ওকে দিয়ে আমি আমার ওই ছোট বৌমার বিচার করাবো, ছোট বৌমার বিচার করাবো। আচ্ছা তোমার সাথ, তোমার বাবার মুখে শুনেছি তুমি কলেজ ফাংশনে অনেক গান গেয়েছো, কিন্তু আমাকে তো একটা গান শোনালে না। হ্যাঁ, তোমার এতদিন পর গানের কথা মনে পড়ে। আচ্ছা তোমাকে বিয়ে করেছে আজ কদিন বলো? অনেকদিন হয়ে গেছে। তাহলে তুমি তো আমাকে একটা সন্তানও দিতে পারছো না। আরে দেবো দেবো দেবো, অপেক্ষা করো অপেক্ষা করো। বড় দেরি করে ওরে বাবা, বলো হ্যাঁ বলো চেনা জানা। আরে বাহ, মিথ্যা কথার কত আরো দিন গেল কেটে মনে ঠিকানা, তাই জন্ম থেকে হয়নি তোমার আমার পরিচয়। ভালোবাসা যত বলো ভালোবাসা যত বলো তোমায় নিয়ে হাজার বছর
এবার বলো তুমি কি বলতে চেয়েছিলে? আমি তো পাগলের মতো বলছি। তোমার ভাইজিকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। আশ্চর্য ব্যাপার, তোমরা কেউ বুঝতে পারছো না ওর চোখে মুখে মাতৃত্বের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। তাই যদি হয়ে থাকে তাহলে এ নিয়ে ঘাটাঘাটি না করে কোনো নার্সিং হোমে পাঠিয়ে দিলে হবে। কথাটা জানাজানি হয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না, সমাজ আমি মুখ দেখাতে পারবো না। উফ, অমন ভালো একটা মেয়ে এমন একটা ভুল করে বলবে ভাবাই যায় না। পাকা শোনা যে কাকামণি, কাকামণি খাবে এসো। শোন, বলো। তোর শরীর খারাপ? হ্যালো, চুপ করে আছিস যে? তোর শরীর ভালো নেই তবু চুপ করে আছে? এই কি বলছিস শুনতে পাচ্ছিস না? না, শরীর খারাপ হবে কেন? শরীর ভালোই আছে। তোর কাকি বলছিল। কিরকম বজ্জাত মেয়ে দেখেছো? এখনো লুকোবার জন্য চেষ্টা করছে। মায়ের কাছে ট্রেনিং পাবে যে ভাঙবে তবু মচকাবে না। কিন্তু এইভাবে চাপা দেওয়ার কতদিন চলবে? মাস দুই পরে তো সব ফাঁস হয়ে যাবে। এখনো চুপ করে আছিস? বলবে কি? বলবার মতো মুখ আছে ওর? কোথায় গোটালে এই কাণ্ডটা? তুমিও যেমন, তোমাকে নিয়ে আর কিছুই পারা গেল না। খিদে লাগলে মানুষের নাকি বাজ বিচার করার সময় পর্যন্ত থাকে না। শুনেছি তেষ্টা পেলে মানুষ নাকি নর্দমার জল খায়। অমন করে তুমি বলো না কাকিমা, অমন করে তুমি বলো না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আমার এই মাতৃত্বে এতটুকু কলঙ্ক নেই। ছেলেটার নাম বলবি? তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। একটা ছেলে হলে তো নাম বলবে। গান গাইতে ফাংশনে গেছে, সেখানকার ছেলেরা হয়তো ওকে লাইন আমি তোমার পায়ে পড়ে কাকিমণি, অমন করে তুমি বিষ উপড়ে দিও না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। এই হারামজাদি, আমি বিষ উপড়ে দিচ্ছি হারামজাদি? আমি কি তোদের মতো? আমার হলে আমি গলায় দড়ি দিয়ে মরতাম।